আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি স্টুডেন্ট, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলা ফার্স্ট পেপারের আরো একটা ধামাকাদার ক্লাসে। আজকে আমরা মূলত কি পড়বো বলতো? গত ক্লাসটায় আমরা যে গদ্য বিশ্লেষণটা করেছিলাম আম আটির ভেপু, আজকে আমরা পুরা সেটার প্র্যাকটিক্যাল সাইডে চলে যাব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা দেখব যে এই গল্প থেকে আমাদের এমসিকিউ গুলা কেমন আসে, প্লাস আমাদের কি কি টাইপের সিকিউ আসে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা একদম ডিরেক্ট চলে যাব আমাদের এমসিকিউর কোশ্চেনে। ফার্স্টেই আমাদের আছে হচ্ছে আমাদের লেখক পরিচিতিকে ফোকাস করে একটা এমসিকিউ। লেখক শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে? এবার এখানে তুমি খুব ইজিলি পিক করতে পারতেছো, যেহেতু আম আঁটি ভেপু গল্পের এমসিকিউ আমরা পড়তেছি, সো এখানে অবশ্যই বিভূতিভূষণের কথাই বলেছে। হ্যাঁ, এইখানে পিক করাটা তোমার এত ইজি, কিন্তু একটু চিন্তা করো তো, এই সেম প্রশ্নটা যখন তোমার ওই 30টা এমসিকিউর ভিতরে থাকবে, তখন কি তোমার পিক করা এত ইজি হবে? অর্থাৎ এখন তো তুমি সিকোয়েন্স বুঝতেছো যে তোমার এই গল্পের সিকোয়েন্সে এই লেখকের নাম এসেছে, বাট তখন কিন্তু তোমার এই সিকোয়েন্সটা মাথায় থাকবে না, বা এই সিকোয়েন্সটা তুমি মিলাইতে পারবে না। সো এটা সিকোয়েন্স হিসেবে মাথায় না রেখে এটা তোমার কোশ্চেন হিসেবেই মাথায় রাখতে হবে যে লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সব থেকে জনপ্রিয় শিল্পী হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? উনি ওনার কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান? উনি ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পায়। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মাথায় রেখো এবং সাথে সাথে এখন একটু লিখে ফেলো, উনি রবীন্দ্র পুরস্কার পান ইছামতি উপন্যাসের জন্য। আম আটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপুবাসীটার দাম কত? কি দেখেছিলাম? টোল খাওয়া ভেপুবাসীর দাম 4 পয়সা এবং ওখানে যে একটা পিস্তল ছিল সেই পিস্তলের দাম ছিল 2 পয়সা। টোল খাওয়া ভেপুবাসীর দাম 4 পয়সা। এই যে অলরেডি পিস্তলের কথাও চলে আসছে, পিস্তলের দাম ছিল কয় পয়সা? পিস্তল ছিল 2 পয়সার। পিজোরাপোলের আসামির মতো কে পড়েছিল? পিজোরাপোলের আসামি বলতে এখানে বোঝানো হচ্ছে খাঁচায় পড়ে থাকা অসহায় আসামির মতো, একদম যাকে ভ্যালুই দেওয়া হচ্ছে না। অ্যান্ড অপু তার খেলার সময় খেলছিল একটা কাঠের ঘোড়া দিয়ে, দেন খেলতে খেলতে একটু পরে ওই হচ্ছে ঘোড়ার উপর থেকে ইন্টারেস্ট উঠে গেল, সেটাকে পিজোরাপোলের আসামির মতো ফেলে রেখে অন্য খেলায় সুইচ করলো, পড়েছিল কাঠের ঘোড়া। আচ্ছা, এরপরে দেখো গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? লাঠি, মার্বেল, বাঁশি নাকি খাপড়া? আমরা দেখছিলাম যে অপু খাপড়ার কুচিগুলাকে ম্যানেজ করছিল গঙ্গা যমুনা খেলার জন্য, সো হাতে নিয়েছিল খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলার জন্য হাতে নিয়েছিল খাপড়ার কুচি। আচ্ছা, গঙ্গা যমুনা খেলতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছিল? এই খানকত খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলার জন্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে অপুর হাতে এই খাপড়ার কুচি। এরপরে দেখো তার স্বর সতর্কতা মিশ্রিত, এখানে কার স্বরের কথা বলা হয়েছে? অপুর, হরিহরের, সর্বজয়ার নাকি দুর্গার? এখানে দুর্গার স্বরের কথা বলা হয়েছে। কখনকার? ওই যে দুর্গার সতর্কতা মিশ্রিত যে ভয়ে ভয়ে কণ্ঠে এসে অপুকে জিজ্ঞেস করলো যে মা কি ঘরে আসছে নাকি, ওই টাইমটা, অর্থাৎ মার খাওয়ার ভয়ও আছে, আবার হচ্ছে মা যেন শুনেও না ফেলে, একটু অ্যাওয়ারনেসও আছে, এই সতর্কতা মিশ্রিত স্বরটা ছিল হচ্ছে তোমার দুর্গার। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে কি ছিল? ভয়, সতর্কতা, জড়তা নাকি আদর? অপুকে ডাকার সময় মোস্টলি দুর্গার কণ্ঠে ছিল সতর্কতা এবং ভয়ও ছিল। কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? টিনের বাঁশি, লক্ষ্মীর চুপড়ির কড়ি, 2 পয়সা দামের পিস্তল নাকি রং ওঠা কাঠের ঘোড়া? আমরা কি দেখছিলাম যে অপু গলার স্বর বা মানুষের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে কিন্তু সে কলের পুতুলের মতো লুকিয়ে ফেলেছিল লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো, যেগুলো আসলে খেলার জিনিস না। সে খেলতেছে দেখলে তার মা তাকে একদম পিটায় ভত্তা বানায় দিবে। এরপরে কি আছে দেখো, আম আটির ভেপু গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো? সেম কোশ্চেন আবার আছে, লুকিয়ে ফেলেছিল চুপড়ির কড়ি, লক্ষ্মীর চুপড়ির কড়ি। অপু কুলের কুশিগুলো, এখানে তোমার হচ্ছে একটু মিস্টেক আছে, একদম অটো কারেক্টে আমের কুশিকে কুলের কুশি বানায় দিছে, এত উপকারও আমাদের দরকার ছিল না। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আমের কুশি, অপু আমের কুশিগুলোকে মাঝে তাড়াতাড়ি কোন জিনিসগুলোকে লুকিয়ে ফেলে? অর্থাৎ এই কুশিগুলোর মাঝে যখন দুর্গা আমের কুশি নিয়ে আসে, সেই আসার টাইমে অপু তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে কি? এই যে একই জিনিস, একই কোশ্চেন আবার, লক্ষ্মীর চুপড়ির যে করি সেইটা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, আম আটির ভেপু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে? আমরা কি দেখেছিলাম? পটলিদের ডোবার ধারের আম গাছে গুটি ধরেছে। কাদের? পটলিদের। কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি?
কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি? কার কথা অনুযায়ী? অর্থাৎ দুর্গা অপুর কাছে বর্ণনা করছিল যে ওখানে আম কুড়াতে যাবো দুপুরের পরে, মা ঘুমালে, ওদের বাগানের আম একদম গুড়ের মতো মিষ্টি। কাদের? সিঁদুর কৌটোর, কাকুরতলির, নীলমণি রায়ের নাকি ডোবার ধারের? এটা ছিল হচ্ছে তোমার ডোবার ধারের। ডোবার ধারের আমগুলো একদম গুড়ের মতো মিষ্টি দুর্গার কথা অনুসারে। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন? নীলমণি রায়। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন? নীলমণি রায়। আচ্ছা, এরপরে কি আছে? হরিহরের ঘরের দৌড়, জানালার কবাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল? অর্থাৎ আমরা দেখছিলাম যে নারকেলের দড়ি দিয়ে ওই ভাঙা জালনার কপাট উনি বেঁধে রেখেছিলেন এই গরাদের সঙ্গে বা গ্রিলের সঙ্গে। এরপরে দেখো অপু কি বলছে, তেলের ভাঁড় ছুলে যে মা মারবে, আমার কাপড় তো বাসি। অপুর এই উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্র ফুটে উঠেছে? যেটা বলছিলাম যে এই কথার মধ্য দিয়ে, অপুর এই কথার মধ্য দিয়ে তৎকালীন সমাজের যে কুসংস্কার আচ্ছন্নতা সেই ব্যাপারটাই মূলত ফুটে উঠেছে। এরপরে দেখো কি আছে, অনেকদিন হরিহর রায়ের বাড়িটি কেমন অবস্থায় আছে? রং করা হয়নি, ধোয়া মোছা হয়নি, মেরামত হয়নি নাকি পরিষ্কার হয়নি? আমরা দেখতেই পাচ্ছিলাম হরিহর প্রচন্ড দৈন্য দশার মধ্যে দিয়ে জীবন পার করছেন। সো একটা বাড়ি ভালো থাকাই সেখানে তার জন্য বিলাসিতা, সেখানে রং করা, ধোয়া মোছা বা পরিষ্কার করার ব্যাপারটা না, বরং মেরামত করাটাই সেখানে সব থেকে বড় প্রয়োজন ছিল। আম আটির ভেপু গল্পে অপুর মায়ের নাম কি? অপুর মায়ের নাম এখানে আমরা তো দেখতেই পাইছি একদম শুরুতে যে এই গল্পে অপুর মায়ের নাম ছিল হচ্ছে সর্বজয়া। অপুর মার নাম কি ছিল? সর্বজয়া। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, স্বর্ণ গোয়ালিনী কে ছিল বলতো? স্বর্ণ গোয়ালিনী, স্বর্গ না, স্বর্ণ গোয়ালিনী ছিল হচ্ছে যে অপুদের বাসায় দুধ দিতে আসতো, গরুর দুধ সাপ্লাই দিত যে, এবং যে হচ্ছে ওদের ওইখান থেকে আবার নিয়েও যেত, বাছুরকে বেঁধে রাখা রিলেটেড যে কথাবার্তা হচ্ছিল সর্বজয়া এবং ওই গোয়ালিনীর মধ্যে, সেখানে আমরা কিন্তু এই স্বর্ণ গোয়ালিনীর নামটা পাই। আচ্ছা, এরপরে যে যাই চলো, মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক্ষোভ, উপহাস, স্নেহ নাকি অভিমান? অর্থাৎ এই জায়গায় দুর্গা অপুকে একটা জিনিস আনতে বলে, ওই যে তোমার তেল নিয়ে আসা, তারপরে হচ্ছে মানে ওই যে আম সে নিয়ে আসছে ওগুলা মাখানোর জন্য সে হচ্ছে অপুর সাহায্য চায়। এবার অপু মার খাওয়ার ভয়তে হচ্ছে জিনিসগুলো এনে দিতে চায় না, তখন দুর্গা তাকে লোভ দেখায় যে পরের বেলায় হচ্ছে আমি ওপারে ওই যে পটলীদের ডোবার ওখান থেকে আম আনবো মিষ্টি যেন গুড়, অর্থাৎ আমের কথা বলতে যে আমগুলো এত মিষ্টি, ওকে লোভ দিচ্ছে যে এই লোভে শুনেও যেন ওই জিনিসগুলো ওকে এনে দেয়, বলতেছে তখন তাকায় থাকো আমার দিকে দেবো তোমায়। আমরা এই জিনিসগুলো সবাই করছি না আমাদের ভাই বোনদের সাথে, যে হচ্ছে কোনো একটা কাজ হাসিল করার জন্য ওকে লোভ দিতাম, তারপরে বলতাম যে হচ্ছে এই জিনিসটা এরকম এরকম, আমি তো এই জিনিসটা খাবো, আসিস তখন একদম জম্মে দেয়া দেবো তোকে। তো ওই জিনিসটাই করতেছিল হচ্ছে কে? দুর্গা। এই কথা থেকে দুর্গার কি প্রকাশ পেয়েছে? এখান থেকে দুর্গার স্নেহ প্রকাশ পায়নি, বরং এই জায়গা থেকে দুর্গার হচ্ছে উপহাস প্রকাশ পেয়েছে। অর্থাৎ দুর্গা হচ্ছে অপুকে ইয়া করতে চাইছে যে আইসো তুমি, তখন তোমার কিন্তু দিব না, এইটা বুঝাইতে চাইছে। আচ্ছা, সর্বজয়ার চিরন্তন মাতৃত্বের প্রকাশ ঘটেছে কোন উক্তিতে? আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ফের দেখো না এই জ্বরে পড়লো বলে, ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পারছে কেন, নাকি ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। এই চারটাই সর্বজয়ের উক্তি না। প্রথমটা হচ্ছে হরিহরের উক্তি। আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে প্রথমটা হচ্ছে হরিহরের উক্তি, অর্থাৎ অপু দুর্গার বাবা তার স্ত্রীর সঙ্গে বা সর্বজয়ের সঙ্গে আলাপ করছিল যে আমাদের মতো ভদ্রলোকদেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত, চাষিদের ঘরে তো লক্ষ্মী বাঁধা। তো প্রথমটা বাদ। দ্বিতীয়টা দেখো, ফের দেখ না এই তো জ্বরে পড়লো, এটা দিয়েই কিন্তু সর্বজয়ের চিরন্তন যে মাতৃত্বটা সেই ব্যাপারটাই প্রকাশ পেয়েছে। পরবর্তীতে যখন এই যে দুর্গাকে বাছুর কেন ডাকছে এটা দেখতে বলে, এখানে আসলে সেরকম কোনো ব্যাপার নাই। আর পরে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়, এটাও সর্বজয়ের উক্তি। সে হচ্ছে সংসার জীবনে একদম ত্যক্ত বিরক্ত হয়ে মূলত এই কথাটা বলে দিয়েছিল। আচ্ছা, এরপরে দেখো সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে? সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে? চৈত্র মাসের রোদে। সর্বজয়া বলেছিল যে চৈত্র মাসের রোদে ঘোরাফেরা করলে জ্বর আসে। রায়বাড়িতে হরিহরের বেতন কত টাকা ছিল? 8 টাকা। আমরা এটা দেখলাম একটু আগেই যে রায়বাড়িতে সে যে খাজনা কালেকশনের যে চাকরিটা করত, এটা ছিল হচ্ছে 8 টাকা বেতনের চাকরি। আচ্ছা, অন্নপূর্ণার সংসারে নিত্য আগুন, নুন আনতে পান্তা ফুরোয়, পান্তা আনতে নুন, একটা উদ্দীপক দেখলাম আমরা, ঠিক আছে? উদ্দীপকের
এই অন্নপূর্ণার সংসার চিত্র আম আটির ভেপু গল্পের সর্বজয়ের কোন বক্তব্যকে সমর্থন করে? এবার আমরা সর্বজয়ের কয়েকটা বক্তব্য দেখব এবং আমরা আইডেন্টিফাই করব যে এই অন্নপূর্ণার সংসারের সাথে সর্বজয়ের কোন বক্তব্যটা সামঞ্জস্য রয়েছে। অত বড় মেয়ে বলে আর বোঝাবো কত, এটা তো না অবভিয়াসলি। এটা দিয়ে সর্বজয়া কি বুঝিয়েছিল? অপুর কথা বুঝিয়েছিল, অর্থাৎ অপু যে চঞ্চলতা, অপু যে ঘুরে ফিরে বেড়ায়, সর্বজয়া চাইতো মেয়ে বড় হচ্ছে, মেয়ে যেন ঘরে থাকে, মেয়ে তো ঘরে থাকতো না। সো সর্বজয়া কি বলছিল যে এত বড় মেয়ে, ওর বাবার সঙ্গে বলছিল যে ঘরেই থাকে না, এত বড় মেয়ে বলে আর কত বোঝাবো। আর এদিকে রাজ্যের দেনা, এটা হতে পারে, কারণ যখন দৈন্যদশা তখনই হচ্ছে রাজ্যের দেনা চলে আসে। দেখি আমরা পরের দুইটা কি আছে। একলা নিজে কত দিকে যাব, এটাও সর্বজয়ের উক্তি, যেটা হচ্ছে সে এই যে খাড় কাচতে কাচতে তার গায়ে ব্যথা হয়ে যাচ্ছে, এরপরে তার এই যে দস্যিপনা করা মেয়ে, তাকে তার সামলাতে হচ্ছে, তার উপরে তার ফ্যামিলির একদমই দৈন্যদশা, তখন সে একদম হচ্ছে মানে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে বা একদম বেদনাগ্রস্ত অবস্থায় সে বলে যে একলা নিজে আর কত দিকে যাব। আর দেখো লাস্টেরটা বলছে তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস, অর্থাৎ যখন অপু দুর্গা বলে হচ্ছে খিদা লাগছে, তারপরে সর্বজয়া হচ্ছে এই যে রোয়াকে বসে শশা কেটে দেয়, তারপরে আবার অপু, তারপরে দুর্গা, এরা হচ্ছে শশা ডিরেক্ট খেতে মুখে লাগছে, আটা চায়, তারপরে আবার ক্ষুধা লাগে, আবার খেতে চায়, তখন হচ্ছে সর্বজয়া এই উক্তিটা করে যে তোমাদের রাত দিন খিদা আর হচ্ছে ফাই ফরমাস। তো অন্নপূর্ণার সংসারে যে হচ্ছে নুন আনতে পান্তা ফুরায়, এটা দিয়ে আমরা বুঝতেই পারছি যে একটা মাত্র উক্তি যায়, সেটা হচ্ছে এদিকে রাজ্যের দেনা, অর্থাৎ তাদের যে অসচ্ছল অবস্থা যার কারণে তাদের অনেক ধার দেনা হয়ে গেছে, সেটা দিয়েই হচ্ছে অন্নপূর্ণার সংসারের যে হাল, এটারও একটা ব্যাখ্যা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো আম আটির ভেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? কার উক্তিতে পাওয়া গিয়েছিল? গত ক্লাসে আমরা দেখেছিলাম, মনে পড়ে, সেজো ঠাকুরনের উক্তিতে। গত ক্লাসে এটা আমরা দেখেছিলাম যে সেজো ঠাকুরনের উক্তিতে এই আম আটির ভেপু গল্পের তৎকালীন বন্ধক প্রথার যে একটা প্রসার ছিল সেটা বোঝা যায় বা জানা যায়। আচ্ছা, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা, ভদ্র লোকেদেরই হয়ে পড়েছে হাভাত জোভাত, হরিহরের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? হতাশা, বিরক্তি, আক্ষেপ নাকি ঘৃণা? হরিহরের এই উক্তিতে মূলত প্রকাশ পেয়েছিল হচ্ছে আক্ষেপ বা কষ্ট, যে আমরা ভদ্রলোক, আমাদের যে টাকাটা পাওয়া দরকার, যে সম্মানটা পাওয়া দরকার, সেটা আমরা পাচ্ছি না, বরং সব থেকে দৈন্যদশার ভিতরে আছি। আজকাল চাষাদের ঘরে ওই একই জিনিস, যে যেখান থেকে হরিহরের প্রকাশ পেয়েছিল হচ্ছে কি প্রকাশ পেয়েছিল? হরিহরের আক্ষেপ। এরপরে দেখো ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহরও কি বোঝাতে চেয়েছেন? বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়, বামুনদের প্রতি খারাপ ধারণা তৈরি হয়, দরিদ্রতা ধরা পড়ে, নাকি ব্যক্তিত্ব হালকা হয়ে যায়? এটা বলতে আলটিমেটলি হরিহর বুঝাতে চেয়েছিলেন যে এখানে ব্যক্তিত্বটা হালকা হয়ে যায়। হরিহরও সদ্গোপদের প্রস্তাবে রাজি হয়নি কেন? ওই যে একই জিনিস, বংশমর্যাদা ক্ষুণ্ণের ভয়ে। কি কারণে? বংশমর্যাদা ক্ষুণ্ণের ভয়ে। বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহরও তখনই রাজি হলেন না কেন? ওই একই জিনিস, আত্মসম্মান রক্ষা, বংশমর্যাদা রক্ষার জন্য। আচ্ছা, এরপরে দেখো কি আছে। আম আটির ভেপু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? পল্লীমাতার শাশ্বত রূপ, প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ, অপুর দুরন্ত শৈশব, নাকি ভাই বোনের মধুর মিলন সম্পর্ক? কোথার কথা বলেছে বলতো? একদম লাস্টে, অর্থাৎ এই যে আমাটির ভেপু যে গল্পটা, এই গল্পের একদম লাস্টে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? লাস্টে যে বিষয়টা ব্যক্ত হয়েছে সেটা হচ্ছে পল্লী মাতার শাশ্বত রূপ, অর্থাৎ এই যে সর্বজয়া উনার যে সংসার সামলানো, তারপরে বাচ্চাগুলোকে সামলানো, এই রিলেটেড যে কথাগুলো একদম লাস্টের দিকে আছে, সেইটাকেই কিন্তু ফোকাস করা হয়েছে। এবার দেখো আর একটা মজার এমসিকিউ। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই উক্তির সাথে আম আটি ভেপুর গল্পের দুর্গার কোন দিকটা ফুটে উঠেছে? ভবঘুরে, কৌতূহল প্রবণ, প্রকৃতি প্রেম, নাকি চঞ্চলতা? দুর্গার ভিতরে কিন্তু এই চারটা ব্যাপারই ছিল, দুর্গার ভিতরে এই চারটা ব্যাপারেরই একটা সংমিশ্রণ ছিল। কিন্তু কি বলেছে? এই কবিতার লাইনটার সাথে দুর্গার চরিত্রের কোন মিলটা আছে? এখানে আছে হচ্ছে চঞ্চলতা, অর্থাৎ দুর্গার প্রচন্ড চঞ্চল ছিল, এবং এই কবিতায় পিপীলিকার চঞ্চলতার ব্যাপারটা প্রকাশ পাচ্ছে, যেখানে দুর্গা এবং এই পিপীলিকার সাদৃশ্য রয়েছে। আচ্ছা, এরপর কি বলছে যে আম আটির ভেপু গল্পের মূল সুর কি? মূল সুর বলতে মেইন কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছে এই গল্প আমাদের? তো মেইন মেসেজ যেটা দেওয়ার চেষ্টা করেছে সেটা কি জীবনের ঘনিষ্ঠতা ছিল, প্রকৃতির ঘনিষ্ঠতা ছিল, দারিদ্রতা ছিল, নাকি তোমার চিরায়ত শৈশবের যে ব্যাপারটা সেটা ছিল? অর্থাৎ এই গল্পটা আমাদের মেইন কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে?
এই গল্প মূলত আমাদের দেওয়ার যে চেষ্টা করেছে সেটা হচ্ছে চিরায়ত শৈশবের যে সাইডটা, অর্থাৎ অপু দুর্গার যে ভাই বোনের যে খুনসুটির সম্পর্কটা, পাশাপাশি দুরন্ত শৈশবের যে চঞ্চলতা, এই মেসেজগুলাই মূলত দেওয়ার চেষ্টা করেছে হচ্ছে আমাটির ভেপু গল্প। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল মোটামুটি আমাদের এমসিকিউ। এছাড়া আরো কিছু এমসিকিউ এখানে আছে যেগুলো পিডিএফটা হাতে পেলে তোমরা পেয়ে যাবা, বুঝে যাবা। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ, এই এমসিকিউ গুলো পড়লে ইনশাল্লাহ তুমি যখন তোমার মেইন যে টেক্সট বুকটা আছে সেটা সুন্দর করে পড়বা, পাশাপাশি এই এমসিকিউ গুলো পড়ার পরে তোমার এক্সট্রা আর একটা কিছু পড়তে হবে না। শুধুমাত্র শুরুতে একটু এনশিওর করেও যে তুমি টেক্সটটা ভালো করে পড়তেছো, তারপরে এই এমসিকিউ গুলো পড়লে আর একটা কিছু তোমার আলাদা করে পড়তে হবে না। এবার দেখো, এখান থেকে কিছু জ্ঞানমূলক আছে, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান, তারপরে হচ্ছে জন্ম তারিখ, এরপরে উনার পেশা, পথের পাঁচালী উনার কোন ধরনের লেখা, তারপরে এই যে দৃষ্টিপ্রদীপ উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই টাইপের যে হচ্ছে জ্ঞানমূলকগুলা, এইগুলারও কিন্তু অ্যান্সার তুমি একদম ডিরেক্টলি পেয়ে যাবা যখনই তুমি তোমার টেক্সটটা ভালো করে পড়বা। অর্থাৎ এক টেক্সট পড়ার সাথে সাথে কিন্তু তোমার জ্ঞানমূলক, তোমার অনুধাবন, তোমার প্রয়োগ, উচ্চতর দক্ষতা, পাশাপাশি তোমার এমসিকিউ পুরাটা সাইড একসাথে কভার হয়ে যাচ্ছে। আর তারপরে প্র্যাকটিসের জন্য আমাদের এই যে জিনিসগুলো, এই ক্লাসের পিডিএফ, এগুলো তো আছে, এগুলার তো আর কোনো হচ্ছে তোমার অপশানই নাই। এরপরে দেখো আরো জ্ঞানমূলকে কি আছে, যে কি খেলতে খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ, গঙ্গা যমুনা খেলতে কে রাখছিল, অপু রাখছিল, টোল খাওয়া টিনের ভেপুবাসীর দাম কত ছিল, 4 পয়সা। আমরা এটা এমসিকিউর ভিতরে দেখেছি। অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের ঘোড়াটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল, পিজোড়া পোলের আসামির সঙ্গে। এটাও আমরা কয়েকবার দেখেছি। এই টাইপের এই যে জ্ঞানমূলকগুলা, এইগুলাই কিন্তু তোমার সবগুলো আছে, অর্থাৎ জ্ঞানমূলক যতগুলো অ্যাড করা হয়েছে মোটামুটি এই জ্ঞানমূলকগুলার অ্যান্সার জানলে অ্যান্ড এই জ্ঞানমূলকগুলার উপরে ফোকাস করলে ইনশাআল্লাহ তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক রিলেটেড কোনো জটিলতায় আর ভুগতে হবে না। অ্যান্ড এই জ্ঞানমূলকগুলো তোমার বোঝারও আলাদা করে কিছু নাই, তুমি যখন টেক্সটটা ভালো করে পড়বা এগুলোর অ্যান্সার তুমি অ্যান্সার না দেখে নিজে থেকে দিয়ে ফেলতে পারবা। এখন চলো আমরা একটা প্রপার সিকিউ দেখি। কি বলছে, সমীর মিয়া একজন ভাগ চাষী, অর্থাৎ সে পরের জমিতে হচ্ছে চাষাবাদ করে এবং কোনো রকমে 4 জনের সংসার চালায়। এই জায়গায় হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, যে এর পরিবারের একটা যে দৈন্য দশা এটা দেখতে পাচ্ছি। আর পরবর্তীতে আরেকটা 2 নাম্বার সিচুয়েশন কি বলছে, যে সাজিদ ও শেফা ভাই বোন, সারাদিন দুইজনের মধ্যে এটা ওটা নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে, এজন্য তার মা প্রায় বকাবকি করে, কিন্তু তাদের কিছুই হয় না, আবার তারা দুইজনকে ছাড়াও হচ্ছে থাকতে পারে না। 2টা সিচুয়েশন দেখলাম আমরা। আমাদের জ্ঞান এবং অনুধাবন কি আছে, জ্ঞানের অ্যান্সারটা ইজিলি পারবা, মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে, আমকে। এবং এ গায়ে তোমাদের আছে কি, শুধু বিটে কামড়ে পড়ে থাকা। সর্বজয়ের যে এমন মন্তব্য, এটা সে কেন করেছিল, হরিহরকে করেছিল, এবং সে যেন গ্রাম ছেড়ে বাইরে যায়, তাদের যে দৈন্য দশাটা এটা ঘুচানোর জন্য, সে যেন ইনকামের রাস্তা খোঁজে, এইটা বলার জন্য সর্বজয় মূলত এই উক্তিটা করেছিল। পরবর্তীতে তোমার উদ্দীপক 1-এর সঙ্গে আমাটি ভেপুর গল্পের সাদৃশ্যপূর্ণ দিক কোনটা, তাদের যে অসচ্ছলতাটা বা পারিবারিক যে দৈন্য দশা, এই যে দরিদ্র অবস্থা, এইটার সাথেই তোমার আমাটি ভেপু গল্পের উদ্দীপকের মিলটা রয়েছে, যেটা তুমি সুন্দর করে লিখে ফেলতে পারবা তোমার টেক্সট এবং পাশাপাশি এই পিডিএফ গুলা পড়ার পরে। অ্যান্ড তোমার উদ্দীপকের হচ্ছে উচ্চতর দক্ষতায় উদ্দীপকের কথা কি বলছে, যে উদ্দীপক 1 এবং 2 এর সম্মিলিত ভাবনাই হচ্ছে তোমার আমাটি ভেপু গল্পের সম্মিলিত রূপ। অর্থাৎ 1 এবং 2 এ কি ভাবনা আছে, প্রথমটাই বলা হচ্ছে তোমার এই যে পারিবারিক যে অসচ্ছলতাটা বা তোমার দরিদ্রতা যে সাইডটা, সেটা বর্ণনা করা হয়েছে, এবং উদ্দীপক 2 এ আসা হয়েছে হচ্ছে তাদের ভাই বোনের ভিতরে যে খুনসুটির দুষ্টুমির যে সম্পর্কটা, সেইটা। অ্যান্ড আলটিমেটলি আমাটির ভেপু গল্পে আমরা কি পাই, আমরা তো এই সিচুয়েশন দুইটাই দেখতে পাই, তাই না? যে এক সাইডে দেখানো হচ্ছে যে শৈশবের দুরন্তপনা, যেখানে হচ্ছে অপু দুর্গা ছোটাছুটি করছে, দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, আবার দুজনকে ছাড়া থাকতেও পারছে না। অ্যান্ড আর একটা সাইড হচ্ছে তাদের ফ্যামিলির যে গরিবি যে ব্যাপারটা, এই হালটা। এই জিনিসটুকু মোটামুটি সুন্দর করে অ্যান্সার করতে পারলে এখান থেকে তোমার আর কিন্তু মার্ক কাটার কোনো জায়গা নাই। এরপরে তোমার এইখান থেকে তোমার একই টাইপেরই সিকিউ, অর্থাৎ এখান থেকে সিকিউ আসলে কিন্তু তোমার এই ধরনেরই আসবে, এর বাইরে তোমার কোশ্চেনের কোনো প্যাটার্ন নাই। এই যে উদ্দীপকে তোমার এই টাইপের সিচুয়েশন দিবে, হয় তোমার এই যে অসচ্ছলতা টাইপের সিচুয়েশন দিবে, আদারওয়াইজ ভাই বোনের খুনসুটির সম্পর্ক এই টাইপের সিচুয়েশন দিবে। অ্যান্ড কোশ্চেনে এসে তোমার কি বলবে, কোশ্চেনে এসে বলবে যে তোমার আমাটি ভেপু গল্পের কোন সাইডের সাথে এটার মিলটা হচ্ছে। তো এই জিনিসগুলো ধরে ফেলতে পারলে ইনশাল্লাহ এখান থেকে তুমি সিকিউ বলো এমসিকিউ বলো, কোনোটার অ্যান্সার দিতেই কিন্তু তোমার বেগ পেতে হবে না, সেটা আলটিমেটলি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, এবং তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি টেক্সটটা ভালো করে পড়ার পাশাপাশি পিডিএফটা পেয়ে যাওয়ার সাথে সাথে যেন পিডিএফটাও খুলে সুন্দর করে পড়ো এবং একটু টুকটাক নোট করার চেষ্টা করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।